নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। তো আমার একটা অভিযোগ আছে তোমাদের কাছে। তোমরা গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ আমরা কোনো নতুন গল্প ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বেশি সময় না নিয়ে আজকে আমাদের গল্প রাত 12:05 গল্পটা তাহলে শুরু করি। তালতলার গ্রামটা দিনের বেলায় যতটা শান্ত, রাত নামলেই যেন অন্য এক রহস্যময় রূপ নেয়। গ্রামের বাইরের দিকে শিমুলতলার মাঠ, চারপাশের কুয়াশা, তালগাছের সারি আর ফাঁকা রাস্তা। বিশেষ করে বর্ষাকালে যখন বৃষ্টি আর ঝড় একসাথে নামে, তখন ওই রাস্তায় যেতে গ্রামের সবচেয়ে সাহসী লোকও কুণ্ঠাবোধ করে। সেই রাতে তালতলার একমাত্র চায়ের দোকান তখনও খোলা ছিল। দোকানটা চালায় পাঁচু। ছোট দোকান, বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। টিনের চাল ঝড়ের দমকায় টুংটাং শব্দ করছে। দোকানের ভেতর কেরোসিনের বাতি জ্বলছে টিমটিম করে। দোকানের ভেতর বসেছিল তিনজন, পাঁচু, গোপাল আর বাবলা। তিনজনেই গরম গরম চা খাচ্ছিল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে পুরো মাঠকে আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। পাঁচু হঠাৎ কথার মাঝখানে থেমে গিয়ে গম্ভীর গলায় বলল, তোরা জানিস, এই গ্রামে একটা পুরনো গল্প আছে। রাত 12:05 হলেই শিমুলতলার রাস্তায় কিছু একটা দেখা যায়। বাবলা ভয় কেঁপে উঠল। হ্যাঁ, কিসের? পাঁচু চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কে যেন দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে, ছায়ার মতো। অনেকেই বলেছে সেই ছায়াকে দেখার পর আর ভালোভাবে কেউ ফিরতে পারেনি। বাবলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসব বাজে গল্প আমাকে বললো না পাঁচুদা। গোপাল এতক্ষণ চুপচাপ ছিল। সে ধীরে ধীরে চায়ের কাপ নামিয়ে বলল, এসব শুধু গল্প নয়, আমি একদিন নিজের চোখে সেই ছায়া দেখেছি। এই কথা শুনে বাবলা ও পাঁচু দুজনেই থমকে গেল। বাতাসের ঝাপটায় দোকানের আলো কেঁপে উঠল। বাবলা কাপা গলায় জিজ্ঞাসা করল, তুই সত্যিই দেখেছিস? কবে? গোপাল নিচু স্বরে বলল, 3 বছর আগে বর্ষার রাত। আমি তখন নদী থেকে ফিরছিলাম। ঘড়িতে রাত 12টা বাজতেই আমি শুনতে পাই অদ্ভুত এক আওয়াজ। আর ঠিক 12:05 আমি যা দেখেছিলাম সেটা আজও ভুলতে পারিনি। দোকানের ভিতর নিস্তব্ধ হয়ে গেল। বাইরে বৃষ্টির শব্দ আর টিনের চালের টুংটাং আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। গোপাল সিগারেট ধরালো। ধোয়ার ভেতর তার মুখটা আরও রহস্যময় লাগছিল। তারপর ঠান্ডা গলায় বলল, চাইলে তোদের শোনাতে পারি, তবে শুনলে ঘুম আর আসবে না কিন্তু। ঘড়ির কাঁটা তখন ধীরে ধীরে এগোচ্ছে রাত 12টার দিকে। চায়ের দোকানের ভেতর নিস্তব্ধতা নেমে এসেছে। বাইরে ঝড় বৃষ্টির শব্দ, টিনের চালের টুংটাং আওয়াজ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। সব মিলিয়ে পরিবেশটা যেন অস্বস্তিকর হয়ে উঠেছিল। বাবলা কাপা হাতে চায়ের কাপ ধরে বসে আছে, আর পাঁচু চোখ বড় বড় করে তাকিয়ে আছে গোপালের দিকে। গোপাল আস্তে সিগারেটের ধোঁয়া ছাড়ল। তারপর গলা নিচু করে বলতে শুরু করলো, সেই রাতটা আমি আজও ভুলতে পারিনি, বুঝলি। নদী থেকে মাছ ধরে ফিরছিলাম। রাত তখন প্রায় 12টা বাজে। শিমুলতলার রাস্তা দিয়ে হাঁটছি। চারপাশ অন্ধকার, কুয়াশায় ঘেরা। কেবল ব্যাঙের ডাক আর ঝিঝির আওয়াজ ভেসে আসছে। আমি হাঁটতে হাঁটতেই হঠাৎ টের পেলাম আমার পিছনে কেউ হাঁটছে। প্রথমে ভেবেছিলাম গ্রামের আর কেউ হয়তো ফিরছে, কিন্তু মাথা ঘুরিয়ে দেখি ফাঁকা রাস্তা, কেউ নেই। আমি আবার হাঁটা শুরু করলাম, আর তখনই শুনতে পেলাম পায়ের শব্দ।
যেন আমার সঙ্গেই হাঁটছে। আমি ঘামতে শুরু করলাম, বুকের ভিতর ধরবারানি বাড়তে লাগলো। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো, আর সেই আলোর ঝলকে আমি দেখলাম রাস্তার ধারে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা কালো মুখ, বোঝা যাচ্ছে না, শুধু মনে হচ্ছিল চোখ দুটো জল জল করছে। আমি কাপা গলায় ডাক দিলাম, কে রে ওখানে? কোনো উত্তর নেই, ছায়াটা নড়লও না। আমি হাঁটা দ্রুত করলাম, আর ঠিক তখন ঘড়িতে বাজলো রাত 12টা 5। এক মুহূর্তে চারপাশে ভয়ানক ঠান্ডা নেমে এলো। কানে অদ্ভুত এক ফিসফিসানি শব্দ শুনতে পেলাম, ফিরে যা, ফিরে যা, না হলে আর বাঁচবে না। শরীর কাটা দিয়ে উঠল, গলার স্বর এত কর্কশ, এত অচেনা যে শির দ্বারা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছিল সেই ছায়াটা সামনে এসে দাঁড়াচ্ছে। চারপাশে যেন কুয়াশা ঘনিয়ে উঠছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল। আমি থেমে দাঁড়াতেই বুঝলাম সময় থেমে গেছে। ঘড়ির কাঁটা দেখলাম এখনো রাত 12টা 5-এই আটকে আছে। ঠিক সেই মুহূর্তে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো শরীরে, আর সেই বাতাসে কেমন এক গন্ধ, ধূপ ধুনো পোড়া মাংসের মিশ্রণ। নাকে ধুকতেই মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি প্রাণপণে ছুটে চললাম। অনেকক্ষণ পর গ্রাম চোখে পড়ল, আলোর ঝিলিক দেখে প্রাণ ফিরে এলো। কিন্তু ঘরে ঢুকে ঘড়ি দেখলাম, তখন সময় আটকে আছে 12টা 5। পরদিন সকাল হতেই আবার ঘড়ি চলতে শুরু করে, যেন কিছুই হয়নি। গোপাল চুপ করে গেল। বাতাসে সিগারেটের ধোঁয়া ভাসছে। বাবলা কাঁপতে কাঁপতে বলল, মানে সময় থেমে গেছিল? গোপাল মাথা নেড়ে সম্মতি দিল। পাঁচু তখন গভীর গলায় বলল, যদি এসব সত্যি হয় তবে ওই ছায়াটা আসলে কে, ভূত না অন্য কিছু? ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো। আলোর ঝলকে এক মুহূর্তের জন্য দেখা গেল দোকানের জানালার কাছে একটা অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে। দোকানের ভিতর মুহূর্তের জন্য সবাই নিঃশুক। বাইরে বজ্রপাতের আলোয় জানালার ধারে দাঁড়িয়ে থাকা ছায়াটা দেখে বাবলা প্রায় হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসছিল। সেই কাপা কাপা গলায় বলল, পাঁচুদা, তুই দেখেছিস তো ওই জানলার ধারে? পাঁচু চোখ কুঁচকে তাকালো। আসলেই জানালার বাইরে লম্বা একটা অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে। বিদ্যুতের ঝলক ম্লান হতেই আবার চারপাশে অন্ধকারে ঢেকে গেল। গোপাল দাঁড়িয়ে উঠে জানালার কাছে গেল। বাইরে তাকাতেই কিছুই নেই, শুধু ঝড়ের হাওয়া আর বৃষ্টির ফোঁটা। গোপাল গম্ভীর গলায় বলল, আমি যা বলেছিলাম তাই হচ্ছে। রাত 12টা 5 মানেই ওই ছায়ার আবির্ভাব। বাবলা ফিসফিস করে বলল, আমরা তো দোকানের ভিতরে বসে আছি, তবু কি এটা আমাদের খুঁজে নিতে এসেছে? পাঁচু এবার রাগী গলায় বলল, চুপ থাক, ভয় দেখাস না। আমি এই দোকানে কত রাত জেগে কাটাই, এমন কিছু কখনো দেখিনি। কথাটা বলেই পাঁচু দরজার দিকে এগোলো। দরজাটা খুলতেই ঠান্ডা বাতাস ঝড়ের মতো ভিতরে ঢুকে পড়ল। বাতির আলো কেঁপে উঠল। বাইরের অন্ধকারের ভেতর মাঠের দিক থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে, ফিরে যা, ফিরে যা, না হলে আর বাঁচবি না। আওয়াজটা এত কর্কশ আর স্পষ্ট যে তিনজনের শরীরের লোম খাড়া হয়ে গেল। বাবলা কাপড় আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, ওটা আমাদের ডাকছে। ঠিক সেই মুহূর্তে বাতি নিভে গেল। পুরো দোকান অন্ধকারে ডুবে গেল। বাইরে ঝড় বৃষ্টির শব্দের সাথে মিশে আবার শোনা গেল সেই ভৌতিক ফিসফিসানি। গোপাল কাঁপা কাঁপা গলায় বলল,
আজও সময় আটকে যাবে মনে হয়। সবাই প্রস্তুত থাকিস। অন্ধকারে তিনজন একসাথে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রইল, আর বাইরে ঘড়ির কাঁটা ঢং ঢং শব্দ তুলে বাজিয়ে দিল রাত 12:05। দোকানের ভিতর তখন একেবারে আঁধার। বাতিটা ঝড়ের দমকায় নিভে যাওয়ার পর ভেতরে শুধু মানুষের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। বাইরে ঝমঝম বৃষ্টির সাথে তাল মিলিয়ে টিনের চালের শব্দ যেন কানে বিচ্ছিল। ঘড়ির কাঁটা তখন ঢং ঢং করে জানিয়ে দিচ্ছিল রাত 12:05। ঠিক সেই মুহূর্তেই যেন চারদিক নিস্তব্ধ হয়ে গেল। বৃষ্টির আওয়াজও যেন হঠাৎ থেমে গেল। শুধু ঠান্ডা এক অদ্ভুত শীতলতা দোকানের ভেতর ঢুকে পড়ল। বাবলা ভয়ে পাঁচুর হাত আঁকড়ে ধরল। তার হাত কাঁপছিল। গা ঘেঁষে দাঁড়িয়ে আছে দুজন। গোপাল দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিল। এক ঝলক বিদ্যুতের আলোয় তিনজনে স্পষ্ট দেখল দোকানের সামনের রাস্তার মাঝখানে এক লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। শরীরটা মানুষের মতো, কিন্তু মুখটা স্পষ্ট নয়। শুধু জলজলে দুটো চোখ অন্ধকারে আলোকিত হয়ে উঠছে। বাতাসে আবার সেই কর্কশ গলার ফিসফিসানি শুনতে পেল, ফিরে যা, ফিরে যা, না হলে মরণ ছাড়া রেহাই নাই। শব্দটা এত কাছে এসে কানে বাজলো যে বাবলা ভয়ে চিৎকার করে ফেলল। কিন্তু চিৎকার বেরোলো, শব্দ যেন কারো কানে পৌঁছালো না। চারপাশে সময় যেন জমে গেছে। গোপাল দ্রুত হাত ঘড়ি বের করে তাকালো। ঘড়ির কাঁটা আটকে আছে রাত 12:05। 1 সেকেন্ডও এগোচ্ছে না। গোপাল চাপা গলায় বলল, দেখলি তো, আমি যে বলেছিলাম তাই হলো, সময় আটকে গেছে। পাঁচু তখন গলা শক্ত করে বলল, যাই হোক না কেন, এই ছায়াকে আমরা ভয় পাবো না। কথাটা শেষ হতে না হতেই ছায়াটা হঠাৎ নড়ল। আস্তে আস্তে দোকানের দিকে এগোতে শুরু করলো। প্রতিটা পা ফেলার সাথে সাথে টিনের চাল কেঁপে উঠছে। মেঝেতে ফাটল ধরার মতো শব্দ হচ্ছে। ছায়াটা যত কাছে আসছিল, বাতাসে তত বেশি অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছিল। ধূপধুনো তীব্র গন্ধ, তার সাথে যেন মাংসের পচা গন্ধ মিশে এক অস্বস্তিকর দুর্গন্ধ তৈরি করছিল। বাবলা নাকে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে রইল। ঠান্ডায় তার দাঁত কাঁপতে শুরু করলো। পাঁচুর বুকের ভেতর ধরপারানি বেড়ে গেল, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। গোপাল মাটিতে বসে হাত দিয়ে মাটির স্পষ্ট নিল। তারপর ফিসফিস করে বলল, যাই হোক, এটা মানুষ না, অন্য কিছু। ছায়াটা দোকানের একেবারে সামনে এসে দাঁড়ালো। বজ্রপাতের আলোয় দেখা গেল তার শরীর মাটি ছুঁয়ে নেই, ভেসে আছে। আর মুখটা নেই, শুধু এক অন্ধকার গহ্বর। চোখ দুটো যেন দপদপ করে আগুনের মতো জ্বলছে। তিনজনের শরীর জমে গেল। ঠিক তখনই ছায়াটা দোকানের ভেতরে ঢুকে পড়ল। ঠান্ডা বাতাসের ঝাপটায় বিস্কুট রাখা কাচের বয়মগুলো ঠক ঠক করে শব্দ করতে শুরু করলো। বাতাসের ঝাপটা এত শক্তিশালী যে কাপগুলো টেবিল থেকে গড়িয়ে পড়ল। বাবলা আতঙ্কে মেঝেতে বসে পড়ল। পাঁচু কাঁপা কাঁপা গলায় বলল, এটা কি, কে রে তুই? ছায়াটা কোনো উত্তর দিল না, শুধু এক কর্কশ শব্দ ভেসে এলো, 12:05 মানে সব শেষ। দোকানের ভিতর তখন অস্বাভাবিক ঠান্ডা। বাতাস যেন হিম হয়ে গেছে। সিগারেটের ধোঁয়া মাঝ আকাশে ঝুলে আছে, নড়ছে না। ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক 12:05। সময় আর এগোচ্ছে না। গোপাল, পাঁচু আর বাবলা তিনজনই চোখ বড় বড় করে ছায়াটার দিকে তাকিয়ে আছে। ছায়াটা দোকানের ভিতর ঢোকার পরে থেকেই বাতাস ভারী হয়ে উঠেছে। টিনের চাল টুংটাং শব্দ করছে, কিন্তু সেটা ঝড়ের জন্য নয়, যেন কোনো অদৃশ্য শক্তি চাল কাঁপাচ্ছে।
ছায়ার শরীরটা মানুষের মতো হলেও মাটি ছুঁয়ে নেই, ভেসে আছে আধ হাত উপরে। গায়ের উপর থেকে জল গড়িয়ে পড়ছে টপটপ করে, অথচ বৃষ্টির ফোঁটা দোকানের ভেতর ঢোকেনি। সবচেয়ে ভয়ের ছিল মুখটা। মুখটা নেই, শুধু কালো ফাঁপা গহ্বর। সেই গহ্বর থেকে আসছিল হাড় কাঁপানো এক ঠান্ডা বাতাস। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, যেন আগুনের কয়লার মতো জ্বলছে। ছায়ার ভেতর থেকে কর্কশ স্বর বেরোলো আবার, 12টা 5 মানেই সব শেষ, আর ফিরে যাওয়া নেই। বাবলা আতঙ্কে মাটিতে বসে পড়ল। তার দাঁত কাঁপছে, শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। নাকে হাত চাপা দিয়ে বসে আছে, কারণ বাতাসে ভয়ানক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ধূপধুনোর সাথে মিশে আছে পচা মাংসের গন্ধ। বাবলা কাদো গলায় ফিসফিস করে বলল, বাচুদা, আমি মরবো না তো? আমি মরবো না তো? পাঁচু এতক্ষণ নিজেকে শক্ত করে রেখেছিল, কিন্তু এখন তার গলাও কেঁপে উঠেছে। সে চিৎকার করে উঠল, কে রে তুই? মানুষ হলে নাম বল, ভূত হলে দূর হয়ে যা। কথাটা শেষ হতে না হতেই ছায়াটা হঠাৎ এক ঝটকায় পাঁচুর সামনে এসে দাঁড়ালো। এত কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস পাঁচুর মুখে এসে লাগলো। পাঁচুর শরীর অবশ হয়ে গেল, সে আর নড়তে পারছে না। ছায়ার গলা থেকে বেরোলো ভয়ঙ্কর এক শব্দ, যারা রাত 12টা 5-এর ডাক শোনে তারা আর ফেরে না। গোপাল সবার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। সে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল কাঁটা 1 সেকেন্ডও এগোয়নি। ভয়ের মধ্যেও সে মাথা ঠান্ডা রাখল। গোপাল জোরে বলে উঠল, আমরা কিছুই চাই না, আমাদের ছেড়ে দে। ছায়া তার দিকে ঘুরল। সেই মুহূর্তে বিদ্যুৎ চমকালো। বিদ্যুৎ চমকানোর আলোয় গোপালে স্পষ্ট দেখল ছায়ার শরীরটা ফাঁপা, ভিতরে কোনো মাংস নেই, কেবল ধোঁয়ার মতো অন্ধকার ঘুরপাক খাচ্ছে। গোপালের বুক কেঁপে উঠল, কিন্তু সে সাহস করে মাটির ধুলো মুঠোয় নিল। গ্রামের বুড়োদের কথা মনে পড়ে গেল তার। ভয়ঙ্কর ছায়ার সামনে মাটির ধুলো নাকি ঢাল হিসেবে কাজ করে। ঠিক তখনই ছায়াটা তীব্র চিৎকার করে উঠল। শব্দটা এত কর্কশ আর ভৌতিক যে কাচের বোতলগুলো একসাথে চূর্ণ হয়ে গেল। বাতাসে ঝাপটায় কাপগুলো উড়ে গিয়ে মেঝেতে পড়ে চুরমার হলো। বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে বাবলা শ্বাস নিতে পারছিল না। পাঁচুর বুক চেপে আসছিল। ছায়াটা এক ঝটকায় হাত বাড়ালো, যদিও হাত নয়, ধোয়ার মতো লম্বা অঙ্গ। সেটা গিয়ে পাঁচুর গলায় জড়িয়ে ধরল। পাঁচু হাঁপাতে লাগলো, তার চোখ লাল হয়ে উঠেছে। গোপাল তখন দাঁতে দাঁত চেপে মাটির ধুলো ছুঁড়ে মারল ছায়ার দিকে। ধুলো ছিটকাতে এক ঝলক বজ্রপাত হলো। ছায়াটা বিকট চিৎকার করে পিছু হাঁটল। চোখের আগুন ম্লান হয়ে এলো, কিন্তু ঠিক তখনই ঘড়ির কাঁটা আবার নড়ল। 12টা 6 মিনিট। সময় আবার চলতে শুরু করেছে, তবে দোকানের ভেতর এখনো ঠান্ডা বাতাস বইছে। ছায়াটা অদৃশ্য হয়নি, শুধু কিছুটা পিছিয়ে গেছে। তিনজনই হাঁপাচ্ছে, ভয়ে জমে আছে। আর জানলার ধারে হঠাৎ আবার দেখা গেল ছায়ার মতো আরো দুটো অবয়ব আস্তে আস্তে এগিয়ে আসছে। দোকানের ভেতর আগুনের আলো ম্লান হয়ে আসছিল। কেরোসিন পুড়ে শেষের দিকে। টিমটিম করে শিকা উঠছে আর ধোঁয়ায় ঘর ভরে যাচ্ছে। গোপাল হাঁপাতে হাঁপাতে তাকালো দোকানের দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িটার দিকে। তার বুকের ভেতর ধক করে উঠল। ঘড়ি আবার থেমে গেছে, কিন্তু এবার ভয়ের চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো কাঁটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরছে। মিনিটের কাঁটা পেছনে যেতে যেতে এক সময় আবার ঠিক 12টা 5-এ এসে দাঁড়ালো।
কিন্তু সেখানেই থেমে থাকলো না, আরো পিছনে গেল। ঘড়ি যেন রাতকে গিলে খাচ্ছে, সময় মুছে যাচ্ছে। গোপালের কানে একটা শব্দ অদ্ভুতভাবে বাজলো, যেন দূরে কেউ একসাথে অনেকগুলো ঘন্টা বাজাচ্ছে। পাঁচু ভ্যাকাশে মুখে তাকিয়ে আছে ঘড়ির দিকে। পাঁচু বলল, গোপাল, এটা তো স্বাভাবিক না রে। সময় কি উল্টো চলে নাকি? আমরা কি আমরা কি মৃতদের দুনিয়ায় ঢুকে পড়েছি? তার গলা কেঁপে উঠেছে। ঠিক তখনই গোপাল দেখল মেঝের ভেজা জায়গায় নতুন কিছু পায়ের ছাপ উঠছে। কিন্তু আশ্চর্য, তারা তো কেউ নড়ছে না। পায়ের ছাপগুলো নিজে নিজেই তৈরি হচ্ছে। দোকানের দরজা থেকে শুরু করে আসছে তাদের দিকেই। প্রতিটি ছাপের জায়গা ভিজে আছে, যেন কেউ ভিজে পা নিয়ে হেঁটে যাচ্ছে। আর সেই ভেজা জায়গা থেকে ঠান্ডা ধোঁয়া উঠছে। দোকানের বাইরে ছায়াগুলো এখনো ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তারা চিৎকার করছে না, বরং একসাথে গুনগুন করতে শুরু করেছে। শব্দটা মানুষের ভাষা নয়, তবু মনে হচ্ছে এক ধরনের মন্ত্রোচ্চারণ। আওয়াজ যত জোর হচ্ছে, দোকানের ঘড়ির কাঁটা তত দ্রুত উল্টো দিকে ঘুরছে। গোপালের মনে হলো, যদি সময় একেবারে উল্টো দিকে গিয়ে থেমে যায় তখন কি হবে? তাদের কি অতীতে টেনে নিয়ে যাবে, নাকি মৃত্যু সময়কে আটকে দেবে? সে দাঁতে দাঁত চেপে কাঠের টুকরোটা আঁকড়ে ধরল, কিন্তু মনের ভেতরও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এগুলো কি সত্যি ভূত, তো নাকি এর পেছনে আরো কোনো অদ্ভুত রহস্য আসছে? ঘড়ির কাঁটা তখন ঘুরতে ঘুরতে এগিয়ে গেল রাত 12:50। হঠাৎ বাইরে এক বিকট শব্দ হলো। দরজার ফাঁক দিয়ে ভেতরে উড়ে এলো এক পুরনো ছেঁড়া কাগজ। গোপাল কাগজটা হাতে তুলে নিতেই দেখল তার উপর লেখা আছে লাল কালি দিয়ে কাপা কাপা অক্ষরে, যে রাত 12:05 ভেসে যায় সে সময়ের বাইরে বন্দী হয়ে যায়। দোকানের ভিতর তখন নিস্তবতা। আগুন প্রায় নিভে এসেছে, কেরোসিনের শেষ শিকাটা কাঁপছে। গোপালের হাতে সেই ছেঁড়া কাগজ, কাগজের অক্ষরগুলো আগুনের আলোয় যেন নড়ছে। গোপাল কাঁপা কাঁপা গলায় বলল, যে রাত 12:05 ভেসে যায় সে সময়ের বাইরে বন্দী হয়ে যায়। সময় উল্টো চলে, কারণ মৃতরা অতীতে ফিরে যায়, তাদের জীবন থেমে যায়। তারা সব সময় 12:05 আগের মুহূর্তে ফিরে যেতে থাকে। গোপালের বুক কেঁপে উঠল। মানে কি দাঁড়ালো? যে ছায়াগুলো দোকান ঘিরে আছে তারা আসলে জীবিত মানুষ নয়, তারা অতীতে আটকে পড়া মৃত আত্মা। পাঁচু আতঙ্কে চিৎকার করে উঠল, তাহলে আমাদের ঘড়ির কাঁটাটা উল্টো ঘুরছে কেন? আমরা কি মারা যাচ্ছি? তার কণ্ঠ কাঁপছে, গলার দাগে এখনো অদ্ভুত কালো চিহ্ন ফুটে আছে। বাবলা তখন অচেতন, কিন্তু অদ্ভুতভাবে তার মুখে ফিসফিসানি শোনা যাচ্ছিল। শব্দগুলো পরিষ্কার নয়, তবে মনে হচ্ছিল সে ও একই মন্ত্র উচ্চারণ করছে, যেটা ছায়াগুলো বাইরে থেকে পড়ছে। গোপাল ঝুঁকে তার মুখে হাত দিল। বাবলা ঠোঁট নড়ছে। 12:05। হঠাৎ ঘড়ির কাঁটা জোরে কাঁপতে শুরু করলো। টিক টিক নয়, বরং ঘর ঘর শব্দে কাঁপতে কাঁপতে মিনিটের কাঁটা এক ধাক্কায় পিছিয়ে গেল রাত 11:55। গোপাল স্তব্ধ হয়ে গেল। এটা মানে কি দাঁড়াচ্ছে? যে তারা জীবনের সময় থেকে পিছিয়ে যাচ্ছে। ধীরে ধীরে কি তারা জীবিত দুনিয়া থেকে সরে গিয়ে মৃতদের জগতে ঢুকে পড়ছে? দরজার ফাঁক দিয়ে এবার ঠান্ডা হাওয়ার ঝাপটা ঢুকলো। হাওয়ার সঙ্গে ভেসে এলো অচেনা কণ্ঠ।
সময় কারো জন্য থেমে থাকে না, কিন্তু যারা 12টা বাজে ভেসে যায় তাদের সময় উল্টো দিকেই বয়ে যায়, যতক্ষণ না তারা পুরোপুরি হারিয়ে যায়। শব্দটা আসছিল না ছায়াদের মুখ থেকে, আবার ভেতরের কেউ বলছে তাও নয়। মনে হচ্ছিল দোকানের চারিদিকের দেওয়াল থেকে ভেসে আসছে। গোপাল মাটিতে রাখা কাগজের কোণে লাল কালির আরো কিছু লেখা দেখতে পেল। আলতো করে আলোতে ধরতেই পড়া গেল, উল্টো ঘড়ি থামানো যায় শুধু তখনই যখন কেউ নিজের সময় ত্যাগ করতে রাজি হয়। গোপালের বুক কেঁপে উঠল। মানে কি দাঁড়ালো? তাদের মধ্যে কাউকে নিজের জীবন উৎসর্গ করতে হবে, তবেই ঘড়ি আবার সোজা পথে চলবে। ঘড়ির কাঁটা আবার নড়ল। এবার সেটা এগিয়ে এলো। রাত 11:55। তিনজনের সামনে সময় শেষ হয়ে আসছে, আর দোকানের বাইরে ছায়াদের গুনগুন ধীরে ধীরে আরো জোরে হচ্ছে। চায়ের দোকানটায় তখন এক ভয়ঙ্কর থমথমে নীরবতা। আগুন পুরোপুরি নিভে গেছে। ভেতরে শুধু ধোঁয়ার গন্ধ আর স্যাঁতসেঁতে ঠান্ডা। বাইরে বৃষ্টির শব্দ আছে, কিন্তু সেই শব্দও যেন দূর থেকে আসে, অন্য কোনো দুনিয়া থেকে। দেওয়ালের ঘড়ি টিকটিক করছে না, বরং ঘর ঘর শব্দে কাঁপছে। কাঁটাগুলো উল্টো ঘুরে এসে থেমেছে রাত 11:55। আরো 10 মিনিট পরে কি হবে সেটা ভাবতেই তিনজনের শরীর ঠান্ডা ঘামে ভিজে উঠল। গোপাল বারবার সেই সেরা কাগজটা পড়ছিল। লাল কালির অক্ষরগুলো টিমটিম আলোয় নড়ে উঠছে। উল্টো ঘড়ি থামানো যায় শুধু তখনই যখন কেউ নিজের সময় ত্যাগ করতে রাজি হয়। গোপালের বুকের ভেতর ধরপড়ানি বাড়তে লাগলো। মানে কি দাঁড়াচ্ছে? তাদের মধ্যে কাউকে বিসর্জন দিতেই হবে। পাঁচু গলায় হাত দিয়ে কাতরাচ্ছিল। অদ্ভুত দাগগুলো যেন কালো হয়ে ছড়িয়ে পড়ছে। সে চিৎকার করে উঠল, আমি পারবো না রে, আমি তো মরতে চাই না। কেন আমাকে মরতে হবে? আমি তো দোষ করিনি। তার চোখে আতঙ্ক আর অসহায়তা মিশে গেছে। গোপাল তার দিকে তাকালো। তুই শান্ত হ, এখনো ঠিক করিনি, কিন্তু সময় খুব কম। অচেতন বাবলা হঠাৎ নড়ে উঠল, চোখ আধখোলা, ঠোঁটে অদ্ভুত ফিসফিসানি। সে আবার বলতে লাগলো, 12:05, 12:05, সময়ের বাইরে, সময়ের বাইরে। তার চোখের সাদা অংশ প্রায় কালো হয়ে গেছে, যেন ওর ভেতরে অন্য কেউ কথা বলছে। পাঁচু ভয় পিছিয়ে গেল। ও তো আমাদের মধ্যে নেই, আর এ তো ছায়াদের মতো হয়ে যাচ্ছে রে। ঠিক তখনই দোকানের দেওয়াল কেঁপে উঠল। টিনের চাল থেকে টুকটাক করে কালো জল পড়তে লাগলো। একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো, তোমাদের মধ্যে একজনকে সময় ছাড়তে হবে, নয়তো তিনজনেরই সময়ের বাইরে মিলিয়ে যাবে। কণ্ঠটা কারো না, তবু গোপাল আর পাঁচু দুজনে স্পষ্ট শুনল। গোপালের মাথার ভেতর তখন ভয় আর মুক্তির লড়াই চলছে। সে ভাবল, যদি কেউ আত্মবলিদান না দেয় তবে আমরা তিনজনেই শেষ হয়ে যাব, কিন্তু যদি একজন দেয় হয়তো বাকিরা বেঁচে যাবে। সে পাঁচুর দিকে তাকালো। পাঁচু কাঁদছিল, বুক চাপড়াচ্ছিল, মরতে চাইছিল না। বাবলা তো অর্ধেক মৃত্যুর মতো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে তার ভিতরে অন্য কিছু ঢুকে পড়েছে। তাহলে কি নিজের সময়টাই তাকে দিতে হবে?
ঘড়ির কাঁটা কাঁপতে কাঁপতে এগিয়ে গেল রাত 11:56। ঘড়ির শব্দ এত জোরে বাজছে যে মনে হচ্ছিল দোকানের ভেতর বিশাল ঘন্টা বাজছে। বাইরে ছায়াদের গুনগুন মন্ত্রোচ্চারণ আরো দ্রুত হচ্ছে। পাঁচু হঠাৎ গোপালের পায়ে লুটিয়ে পড়ল। আমাকে বাঁচালে, আমি মরবো না, আমি কিছু বুঝি না, তুই কিছু কর, তুই শক্ত লোক, তুই না থাকলে আমরা তো মরেই যেতাম। তার চোখের জল গড়িয়ে পড়েছে, কিন্তু গোপালের বুকের ভেতর তখন এক অদ্ভুত দৃঢ়তা তৈরি হচ্ছে। বাবলা হঠাৎ সোজা হয়ে বসল, তার চোখ একেবারে লাল হয়ে গেছে। অচেনা গলায় সে বলল, সময় চায় রক্ত, সময় চায় রক্ত জীবন, না হলে সময় সবাইকে গিলে ফেলবে। কথাগুলো শেষ করেই সে আবার ঢলে পড়ে অচেতন হয়ে গেল। ঘড়ির কাঁটা এগিয়ে গেল 11:57। গোপাল হাতের কাঠের টুকরোটা শক্ত করে ধরল, মনে মনে ভাবল, যদি সত্যি একজনকে সময় বিসর্জন দিতে হয় তবে সেই বোঝাটা ওই নেবে। কিন্তু ঠিক সেই সময় বাইরে থেকে এক বিকট শব্দ হলো। দোকানের দরজা ভেঙে খুলে গেল, আর বাইরে দাঁড়িয়ে রইল ডজন খানেক ছায়া। তাদের চোখ জ্বলছে, মুখে হাহাকার, কিন্তু এদের মধ্যে একজনের মুখ আলাদা। সেই মুখ গোপাল, পাঁচু আর বাবলার তিনজনেরই চেনা। দোকানের বাতাস যেন হঠাৎ জমে গেল। বাবলা মাটিতে শুয়ে কাঁপতে কাঁপতে হাত দুটো আকাশের দিকে তুলে ধরল। তার ঠোঁট থেকে নির্গত শব্দগুলো আর মানুষের মতো শোনাচ্ছিল না, বরং মনে হচ্ছিল কোনো প্রাচীন গুহার ভেতর থেকে প্রতিধ্বনি হচ্ছে। আমি আমার সময় ত্যাগ করছি, আমি আমার সময় ত্যাগ করছি। দোকানের দেওয়ালে ঝুলন্ত পুরনো ঘড়িটা হঠাৎ প্রচণ্ড শব্দে বেজে উঠল। প্রতি ঘন্টার ঘন্টার ধ্বনি নয়, বরং যেন মৃত্যু ঘন্টা। কাঁটা আর উল্টো দিকে নয়, বরং এখন দুটো কাঁটা একসাথে দাঁত কেলিয়ে ছুটে চলছে সামনের দিকে অস্বাভাবিক গতিতে। মিনিট, ঘন্টা, দিন, মাস সব একসাথে ঘুরতে লাগলো। ঘড়ির কাঁচ ভেঙে গেল, কাঁটার তীক্ষ্ণ মাথা বেরিয়ে এলো যেন ধারালো ছুরির মতো। গোপাল আর পাঁচু আতঙ্কে দেখলো বাবলার শরীর ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তার চামড়া ফ্যাকাশে ধূসর হয়ে গেল, চোখের ভেতরটা গহ্বরের মতো ফাঁপা হয়ে যাচ্ছে। পাঁচু কাপা গলায় চিৎকার করে উঠল, না রে বাবলা, তুই কি করছিস? কিন্তু বাবলার ঠোঁটে অদ্ভুত এক শান্ত হাসি। সময় আমাকে নিচ্ছে, তোমরা মুক্ত হবে। তারপরে হঠাৎ পচা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল। বাবলা ছুরির ছাইয়ের মতো ভেঙে গুঁড়ো হয়ে গেল, আর তার জায়গায় শুধু এক কালো ছায়া দাঁড়িয়ে রইল। রঘু তখন ধীরে ধীরে হাসল, ঠিক তাই, এখন সে আমাদের একজন, সে সময়ের সন্তান হয়ে গেল। তোমরা দুজন মুক্ত। গোপাল রাগে ফেটে পড়ল, এটা মুক্তি নয়, এটা তো অভিশাপ। রঘু চোখ নামিয়ে শান্ত স্বরে বলল, অভিশাপই আমাদের মুক্তি, তুমি বুঝবে না এখন। মুক্তি নাকি ফাঁদ? দোকানের দরজা হঠাৎ খুলে গেল, বাইরে সব ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল। শুধু রঘু আর বাবলার নতুন ছায়ামূর্তি দাঁড়িয়ে রইল দোকানের দোরগোড়া। ঘড়ি তখন আবার থেমে গেছে, সময় থেমে আছে ঠিক রাত 12:05। গোপাল আর পাঁচু হেঁচড়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে পূর্ণিমার আলো, বাতাস শান্ত, মনে হচ্ছিল সব স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ ওরা দেখলো আকাশের চাঁদটা
অস্বাভাবিক বড় হয়ে উঠেছে, যেন পুরো পৃথিবীকে গিলে ফেলতে চাইছে। আর সেই আলোয় পরিষ্কার দেখা গেল গোপাল আর পাঁচুর ছায়া নেই মাটিতে। গোপালের গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারল সময় হয়তো তাদের ছাড়েনি, বরং নতুন ফাঁদে ফেলেছে। চাঁদের অস্বাভাবিক আলোয় গোপাল আর পাঁচু আতঙ্কে দাঁড়িয়ে রইল। তাদের পায়ের নিচে কোনো ছায়া নেই, যেন তারা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। দোকানের দরজায় তখন দাঁড়িয়ে রঘু আর বাবলার ছায়ামূর্তি। চারপাশে নীরবতা, কেবল দূরে ভাঙা ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসে, যা আবার কাঁপতে কাঁপতে রাত 12টায় থেমে গেল। রঘুর গলা কেঁপে উঠল। শোনো গোপাল, পাঁচু, আমাদের দোষ ছিল না। সময়ের এই ফাঁদে আটকে আমরা ছায়া হয়ে গেছি। আমরা মরিনি, কিন্তু বাঁচিও না। এই ঘড়ির অভিশাপ ভাঙা ছাড়া আমাদের মুক্তি নেই। গোপাল চোখে জল নিয়ে বলল, কিভাবে ভাঙবো রঘু? কি করলে তোমরা মুক্ত হবে? রঘু ধীরে ধীরে উত্তর দিল, ঘড়িটাকে ভাঙতে হবে। ঘড়ি ভাঙলেই সময়ের শিকল ছিন্ন হবে। কিন্তু সাবধান, ঘড়ি ভাঙলেও তোমরা হয়তো অস্তিত্ব হারিয়ে ফেলতে পারো। পাঁচু দাঁত চেপে এগিয়ে গেল ঘড়ির দিকে। যদি মরতেই হয় তবে আমরা তিনজনে একসাথে মরব, কিন্তু তোমাদেরকে এভাবে বন্দি থাকতে দেব না। ঘড়ি তখন প্রচন্ড শব্দে টিকটিক করতে লাগলো। কাঁটাগুলো উল্টো দিকে ঘুরতে ঘুরতে ছুরির মতো বেরিয়ে আসছিল। গোপাল কাঠের টুকরো তুলে নিয়ে এক ঝটকায় ঘড়ির কাছে আঘাত করল। ঝনঝন শব্দে ঘড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। দোকানের দেওয়াল, মেঝে, বাতাস সবকিছুর ভেতর থেকে হাজারো কালো ছায়া বেরিয়ে এলো। তারা হাহাকার করে আকাশের দিকে উঠতে লাগলো। রঘু আর বাবলার দেহ ঝলমল করতে শুরু করলো। তাদের চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো, মুখে শান্তি ফুটে উঠল। রঘু হাসতে হাসতে বলল, এই তোমরাই পারলে সময়ের ফাঁদ ভাঙতে। এখন আমরা মুক্ত। পরের মুহূর্তে রঘু আর বাবলা আলোর রেখায় মিলিয়ে গেল, যেন কখনোই ছিল না। দোকান হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। ভাঙা ঘড়ির কাঁটা মেঝেতে পড়ে আছে, নড়ছে না। গোপাল আর পাঁচু দাঁড়িয়ে আছে, তারা বেঁচে আছে। আর আশ্চর্য ব্যাপার, তাদের ছায়া আবার ফিরে এসেছে মাটিতে। বাইরে ভোরের আলো ফুটে উঠেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, যেন কোনোদিন কিছু ঘটেনি। গোপাল দীর্ঘশ্বাস ফেলল। শেষমেশ সব শেষ হলো। পাঁচু চুপচাপ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু রাত 12:05 এর নামটা গ্রামে আর কেউ শুনবে না, কারণ আমরা আর কাউকে এই অভিশপ্ত সময়ের কথা বলবো না। গল্প শেষ হলো, কিন্তু ভাঙা ঘড়িটার টুকরোগুলো আজও পড়ে আছে সেই চায়ের দোকানের ভেতরে। কেউ সাহস করে ছুঁতে চায় না, কারণ লোক মুখে এখনো শোনা যায় যে সেই ভাঙা কাঁটায় হাত দেয় তার কানে ভেসে আসে অদ্ভুত টিকটিক শব্দ, আর সঙ্গে সঙ্গে থমকে যায় চারপাশের সময়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটা? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নইলে কিন্তু তোমাদের সময়ও থমকে যেতে পারে। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে আর সাবধানে থাকবে, যাতে কখনোই সময় থমকে না যায়।